experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মিহি ভয় নিয়ে খামগুলো খুলতেই চোখ বন্ধ করে ফেলল। 8 বছরের মেয়ে নিশ্চয়ই বুঝবে কোনটা জুলুম, কোনটা অত্যাচার, কোনটা ভালোবাসা। মিহিও বুঝেছে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের বাবাকে মা ব্যতীত অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে মেয়ের অনুভূতি কেমন তা নিশ্চয়ই মনিরাকে বলে দিতে হবে না। ঠোঁট বেঁকিয়ে হাসল সে। মিহির হাত থেকে ছবিগুলো নিয়ে নিল। তারপর একটা একটা করে মিহির চোখের সামনে ধরে বলতে লাগলো, এই মেয়েটা সবে ইন্টারে পড়ে, গ্রাম থেকে শহরে এসেছিল স্বপ্ন পূরণ করতে, কিন্তু পারেনি। তোমার বাবার শকুনের চোখ যে এই মেয়ের উপরে পড়েছিল, নষ্ট করে মারধর করে 7টা দিন একটা ঘরে আটকে রেখেছিল। মেয়েটা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। হোস্টেল ফিরেই গলায় দড়ি দিয়েছে। এই মেয়েটা দেখো, কুচকুচে কালো, পুরুষের চোখে অসুন্দর, তবে তোমার বাবার চোখে না। 22 বছর বয়সী মেয়েটা কি 3 দিন একটানা অত্যাচার করেছে। মেয়েটা কিন্তু মরেনি, আত্মহত্যাও করতে চায়নি। প্রতিবাদী মেয়েটা শুধু বিচার চেয়েছিল। তোমার বাবা কি করেছে জানো? কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আর এই যে এই মেয়েটাকে দেখো, তোমার থেকে কত বড়, ধরো 5 বছরের। এই মেয়েটাও বাদ যায়নি তোমার বাবার থেকে, তাকেও মেরে ফেলেছে। এভাবে পরপর আরও কয়েকটা ছবি মেলে মেয়েকে জালিম বাবার চরিত্রহীনতার প্রমাণ দিল মনিরা। মিহি শুধু চোখ বড় বড় করে শুনে যাচ্ছে। শেষমেশ মনিরা আর একটা ছবি মিহির হাতে তুলে দিয়ে বলল, এই মেয়েটাকে চিনতে পারো? তোমার পছন্দের ম্যাম, দেখো, তোমার ইতি ম্যাম। হুট করেই গায়েব হয়ে গেল না কেন জানো? নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটা নিজের পড়াশোনার খরচ চালাতে তোমাকে পড়াতে এসেছিল। কিন্তু মেয়েটা কি জানতো এই বাড়িতে 3টা মুখোশধারী চরিত্রহীন শকুন থাকে? প্রথম তোমার চাচুর হাতে ধর্ষণ হয়েছে, চুপ করেছিল, তোমাকে পড়াতে আসতো। তারপরেও এতে স্বাদ মিটল না, তোমার বাবাও মেয়েটাকে ছাড়ল না। মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, তোমার বাবাকে অনুরোধ করেছিল তাকে বিয়ে করতে। তোমার বাবা যা তা বলে অপমান করে বের করে দিয়েছে। তারপর কি করেছে জানো? কয়েক গজ দূরে বড় ব্রিজটা আছে না, ওইখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে গেছে। তোমার বাবা একটা চরিত্রহীন নরপশু। তোমার বাবা যা। মনিরা আর উচ্চারণ করতে পারে না। মিহি তার ছোট্ট হাত দিয়ে মনিরার মুখ চেপে ধরে। আর শুনতে চায় না সে। পরিচিত সেই বাবাটার এমন রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে তার। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। মনিরা হেসে উঠল। মিহির থেকে সরে এসে গায়ের আঁচলটা ফেলে দিয়ে বলল, শরীরের তাকগুলো দেখেছো মিহি? তাজা না? এগুলো তোমার বাবার ভালোবাসা মিহি। বিশ্বাস হচ্ছে না মাকে? মা মিথ্যা বলছে? ছবিগুলো দেখো কতটা নির্মম। তোমার আফরা ম্যামকে জিজ্ঞেস করবে তোমার বাবার কুনজর যে তার উপরেও ছিল। দেখো, মেয়েটা ক্ষতির হাত থেকে বেঁচে গেল। তোমাকে এসব বলার কারণ কি জানো? যার জন্য তুমি তোমার মূল্যবান চোখের পানি ফেলছো, সেই লোকটাই কত মেয়ের কষ্টের কারণ হয়েছে, মৃত্যুর কারণ হয়েছে, কয়েক পরিবার ভেঙে পড়ার কারণ হয়েছে। সাবধান, চোখের জল ফেলবে না, একদম ফেলবে না। মনিরার কেন জানি হাসি পেল খুব। ইচ্ছেটাকে দমিয়ে না রেখে কিছুটা শব্দ করেই হাসলো। হেলতে দুলতে বিছানার কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি ছোট, বাস্তবতা বোঝার বয়স তোমার হয়নি। তবে তুমি যে পরিবেশ পরিস্থিতিতে বড় হয়েছো, তোমাকে জোর করে হলেও বুঝতে হবে মিহি। আমাদের পরের পথটা সুগম নয় রে মা, অনেক লড়াই করতে হবে। সমাজটা একটু বেশিই জটিল। এই সমাজ এখন থেকেই আমাদের বুঝিয়ে দিবে স্বামীহারা আমি আর তুমি বাবাহারা, অপদস্থ করতে চাইবে। তবে মা, চোখের জল ফেলে তাদের সুযোগ করে দিও না। কেউ যদি তোমাকে একটা কথা শোনায়, চুপ করে থাকবে। দুটো বললেও চুপ করে থাকবে। কিন্তু যখন সে নিজের লিমিটটা ভুলে গিয়ে তৃতীয়বারের মতো কতগুলো তোমাকে শোনানোর স্পর্ধা করবে, একদম গলার মাঝখানটাই চেপে ধরবে। কথা যেন বের করতেই না পারে, গিলতেও না পারে। এই দুনিয়া নরমের চম, শক্তের ভক্ত।
নিজেকে এমনভাবে তৈরি করবে, এমনভাবে গুছিয়ে নেবে, তোমার মায়ের জীবনের একাংশ যেন তোমার জীবনেও প্রভাব না ফেলে। মামের লড়াই যে কঠিন রে মা, শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যেতে হবে। থামলো মনিরা। জোরে জোরে দুবার নিঃশ্বাস নিল। হাঁপিয়ে গেছে। তার আজকের কাজ সে করে ফেলেছে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। মিহির কান্না ভেজা কণ্ঠ শুনে মনিরা মিহির জায়গায় নিজেকে বসিয়েছিল। সেও অল্প বয়সে বাবাকে হারিয়েছে। মায়ের চিন্তিত মুখ আজও চোখে ভাসে। সমাজের মানুষের কটু কথা, অবজ্ঞা, পুরুষের কুদৃষ্টি দেখে দেখেই বেড়ে উঠছিল সে। তার মায়েরও অল্প বয়সে বিয়ে হয়েছিল। বাবা মারা যাওয়ার পর কত ঘটকিনা আসলো বিয়ের সম্বন্ধ নিয়ে। তবে তাদের দাবি ছিল মেয়েকে নিতে পারবে না। নিজের সুখ বলিদান দিয়েই তো মনিরার মা মরিয়ম বেগম মেয়েকে মানুষ করেছে। মনিরা যখন কিশোরী, মরিয়ম বেগম তখন যেন আগুনের স্ফুলিঙ্গ। কোনো পুরুষকে বাড়ির আশেপাশে দেখেই জ্বলে উঠতেন। কথা দ্বারাই যেন তাদের জ্বালিয়ে দিতেন। কি এক লড়াই বাবাহীন মেয়েটাকে বাঁচিয়ে রাখতে। ইচ্ছে ছিল মেয়েকে পড়াবে, মস্ত বড় অফিসার বানাবে। তার আগেই তো আশরাফ উদ্দিনের চোখে পড়েছিল। অনুরোধ, হুমকি, কত কি করে মরিয়ম বেগমকে রাজি করালো। মরিয়ম বেগমও ভালো পরিবার দেখে আর না করেননি। এখন যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই বাঁচার আশা আর করতেন না। মেয়ের পরিণতি দেখে নিশ্চয়ই কঠোর মহিলাটিও মরার কথা ভাবতেন। ভাগ্যিস বেঁচে নেই। মনিরা দীর্ঘশ্বাস ফেলে। মায়ের জীবনটা ঘুরে ফিরে তার জীবনের প্রতিরূপ হয়েছে। পার্থক্য এটাই, মরিয়ম বেগমের স্বামী ছিল সৎ, ভালো মানুষ। মনিরার স্বামী তার উল্টো। মরিয়ম বেগম মেয়েকে বিরূপ পরিবেশে কঠোর হওয়ার বুঝ দেয়নি। সে তার ছোট্ট মেয়েকে দিয়েছে, আরও দিবে, প্রতিনিয়ত বারবার মনে করিয়ে দেবে। না হলে তার মতোই হয়তো তার মেয়ে অন্যায় দেখেও চুপ থাকবে, ঘুরে দাঁড়াবে না, প্রতিবাদ করবে না। সে দেরি হলেও বুঝেছে। মিহির হাতের ছোঁয়ায় চোখ খোলে মনিরা। পূর্ণ দৃষ্টি ফেলে মেয়েকে দেখে। এই যে মিহির চোখে মুখে একটু আগের কষ্ট সন্দেহ নেই, বরং রয়েছে বাবার প্রতি ঘৃণা। মেয়েটাকে জানে এই একটু অনুভূতি মনিরার মনে কতটুকু সুখ ঢেলে দিল। দুহাত বাড়িয়ে মিহিকে আগলে নেয় মনিরা। মিহু চুপচাপ মায়ের বুকে মুখ গুজে শুয়ে থাকে। হুট করে কিছু একটা ভেবে মনিরা বলল, চলো নিচে যাওয়া যাক। নিচে যা হবে ভয় পাবে না একদম। আমাদের গোপন কথা যেন কেউ না টের পায়, বুঝতে পেরেছো? মিহি মাথা নাড়ায়। মনিরা নিজেকে একটু গুছিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথেই কেউ এসে মনিরাকে জড়িয়ে ধরে। মনিরা বুঝতে পারে, হালকা হাসে, বলে ওঠে, বাবা, হঠাৎ কি হলো মেয়ের ম্যামের? লজ্জাজনক হলেও বলতে হচ্ছে, আপনাদের সব কথাই শুনে ফেলেছি। তবে আপনাদের জন্য ব্যাপারটা হুমকির স্বরূপ নয়, এটা নিশ্চয়ই জানেন। আমি তো আগেই টের পেয়েছিলাম দরজার ওপাশে তুমি দাঁড়িয়ে আছো। তাই তো সাহস করে এতগুলো কথা মেয়েকে বলতে পেরেছি। তুমি দাঁড়িয়ে আছো মানে আর কারোর শুনে ফেলার কোনো ভয় নেই। আফরা মুচকি হাসে। মিহির দিকে এক পলক তাকিয়ে মনিরার হাত ধরে। বাঁকা হেসে বলে ওঠে, যাওয়া যাক। পুলিশের জেরা থেকে বাঁচতে হলে একটু অভিনয় করতেই হবে। আপনার শ্বশুরের মস্তিষ্ক ভালো না। তিনজনই বেরিয়ে আসে ঘর থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই তিনজনেরই চোখে মুখে অবাকতা ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যে এত পরিবর্তন! সরকারি পোশাক পরা লোকজন কিলবিল করছে, সাংবাদিকদেরও দেখা যাচ্ছে। যদিও আফরা এমনই ভেবেছিল, তবে এত তাড়াতাড়ি ভাবেনি। হওয়ারই কথা, একজন পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে তারই কাটা মাথা পার্সেল করা হয়েছে তার স্ত্রীর কাছে। ব্যাপারটা যেমন ভয়ঙ্কর, তেমনি রহস্যময়। অনেকের বক্তব্য কোনো দাগি আসামির পরিবার এমন করেছে, আবার অনেকের বক্তব্য ব্যক্তিগত শত্রুতা থেকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে যে বিশদ ইনভেস্টিগেশন হবে বোঝাই যাচ্ছে। তরুণ পুলিশ অফিসার নোমান আশেপাশের মানুষদের জেরা করছিলেন। মনিরা ওদের নিচে নামতে দেখে এগিয়ে আসে সে। আফরাকে দেখিয়ে বললেন, ইনি কে? মনিরা কিচ্ছু বলল না। মিহি ছোট্ট স্বরে উত্তর দিল, আমার ম্যাম। নোমানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো। আফরাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, কতদিন ধরে এ বাড়ির সাথে সম্পর্ক আপনার? এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক শুধু মিহির সাথে। আমি মিহিকে 3 মাস যাবৎ পড়াচ্ছি। গম্ভীর স্বরে উত্তর দিল আফরা। নোমান হাসল, আবারও প্রশ্ন করল, ইন্সপেক্টর আতিকুরের সাথে আপনার যোগাযোগ আছে? আফরার ভ্রু কুঁচকে এলো। লোকটা কি ইঙ্গিত করছে? অবাক কণ্ঠে বলল, আপনি কি মিন করতে চাইছেন? আমি মিহিকে পড়াতে আসি দুপুরে,
আপনার নিশ্চয়ই জানা সে সময় স্যার বাড়িতে থাকেন না, আর আমি যতদূর জানি পারিবারিক ব্যাপারে স্যার থাকেন না। আপনার প্রশ্নটা কতটা অযৌক্তিক বুঝতে পারছেন? নোমান আফরার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, হয়তো বোঝার চেষ্টা করছে মেয়েটা তার প্রশ্ন ঠিক কীভাবে উল্টে দিতে পারছে, তবে মুখে প্রকাশ করলো না। আফরার থেকে নজর ঘুরিয়ে মনিরার দিকে তাকাতেই আফরা সরে আসলো সেখান থেকে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খোঁজার চেষ্টা করলো, তবে হতাশ হতে হলো তাকে। কোনো রূপ চিহ্নই সে দেখতে পারছে না, কিন্তু থাকার তো কথা। চলো একটা ডিল করি। কারো হেয়ালি কথায় আফরা নিজের দৃষ্টি সংযত করে নেয়। পেছনে ঘুরতেই আরাফকে দেখতে পায়, যে তার দিকে তাকিয়ে হাসছে, তবে কথার মানে সে বুঝতে পারল না। আরাফ আফরার কাছাকাছি এসে বলল, অফিসার বলছিল কাদের সাথে ভাইয়ার ঝামেলা ছিল বলতে, এখন আমি যদি কায়দা করে তোমার নামটা বলে দেই কি হবে তোমার বুঝতে পারছো? হ্যাঁ, পুলিশ অফিসার তো গাঞ্জা খেয়ে ডিউটি করতে এসছে, আপনার কথাতেই আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে। আফরার ভাবলেই সুত্তর। আরাফের রাগ হলো, এদিক ওদিক তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, টাকার কাছে এসব পুলিশ অফিসার কিছুই না, তোমাকে ফাঁসাতে আমার সময় লাগবে না। এমনকি আমার অবস্থাকেও সংযোগ করে এমনভাবে ফাঁসিয়ে দিতে পারি, বাইরের আলো বাতাস আর শরীরে মাখতে পাবে না। আফরা বিচলিত হলো। টাকার কাছে এসব পুলিশ অফিসার আসলেই কিছু না। টাকাই পারে নাকি? ইদানিং তো টাকাই ভালোবাসা ও পাওয়া যায়। নিজেও ছোট্ট স্বরে বলল, আপনার ডিলটা? জয়ীর হাসি হাসলো আরাফ। সবার অগোচরে আফরার দিকে কুদৃষ্টি ফেলতেও ভুলল না। রসিয়ে বলে উঠল, আমি যেটা চাই তা তুমি ভালো করেই জানো। আপোষে রাজি হও, নতুবা আমার কাছে অন্য পদ্ধতি আছে। আফরার গা যেন গুলিয়ে আসলো, চোখে মুখে রাগ আর ঘৃণার মিশ্র ছাপ। তবে আরাফকে বুঝতে না দিয়ে বলল, কেঁচো খুঁড়তে গিয়ে তো তাহলে মস্ত বড় 20 দাঁতওয়ালা সাপ বের হয়ে যাবে। আপনার অবস্থা কি করে হলো, কোন জায়গায় হলো, এসব বের হলে তো আপনি ফেঁসে যাবেন। ভুলে গেছেন সেদিন রাতের কথা? আরাফ ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। কিছু বলার আর সাহস হলো না। আফরা আবারও মনিরার পাশে এসে দাঁড়ালো। নোমান মনিরাকে এতক্ষণ অনেক প্রশ্নই জিজ্ঞেস করেছে, তবে একটা উত্তরও পায়নি। তার জানা ছিল, তবে কেন জানি মনে হচ্ছে প্রশ্ন করতে থাকলে মহিলাটি কিচ্ছু একটা বলে উঠবে। মনিরা অফিসার নোমানের কথা শ্রবণ করছিল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল আরাফ আফরার দিকে। আরাফের মুখের বাঁকা হাসি পর মুহূর্তেই ভয় পেয়ে যাওয়া সবটাই পরখ করছে। তার মনে হলো এবার মুখ্য কাজটা করা দরকার। নোমানের প্রশ্ন ধরেই মনিরা দৌড়ে গিয়ে আরাফের কলার ধরে ফেলল শক্ত হাতে। চোখে জল নিয়ে চিৎকার করে বলে উঠল, এ আমার স্বামীর খুনি, এই শয়তানটাই আমার স্বামীকে মেরেছে। ছাড়বো না আমি তোকে, তুই আমার স্বামীকে, আমাকে তুই স্বামী হারা করে ফেললি। গমগমে পরিবেশ। উপস্থিত সবার চোখে মুখে অবাকতার রেশ এখনও কাটেনি। দুর্লভ কিছু হুট করে দেখলে যেমন বাঘহারা হয়ে যায়, ড্রয়িং রুমে থাকা সকলেও তেমন বাঘহারা। পরিচিত মেয়েটাকে হুট করে এমন রূপে দেখবে কেউ কি ভেবেছিল? মনিরা তখনও আরাফের কলার ধরেই ছিল। আরাফ, সে তখন পর্যন্ত কিছু বুঝেই উঠতে পারেনি সে তার ভাইকে কেন মারবে। এই কথাটির উত্তর হাজার খুঁজেও পেল না। বারবার নিজেকে প্রশ্ন করেছে, বরাবরের মতোই ফলাফল শূন্য। হ্যাঁ, এটা ঠিক, তাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট ছিল না, মায়া ছিল না, না ছিল ভালোবাসা। এটাও তো ঠিক, কোনো কারণও ছিল না খুন করার। তাহলে অবাকতার রেশ কাটিয়ে আরাফ আশেপাশে এক পলক তাকায়। সবার চোখেই সন্দেহ ঢোক গেলে সে। মনিরা যে সবার সামনে এমন সিন ক্রিয়েট করবে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। অন্য কাউকে ফাঁসিয়ে দিতে গিয়ে নিজেই ফেঁসে গেল। নিজেকে শক্ত করে কলার ধরে রাখা হাতে হাত রাখলো। ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আর ইউ ম্যাড ভাবি? কি বলছো তুমি নিজে বুঝতে পারছো? আমার ভাইয়াকে আমি কেন মারবো? তুই মেরেছিস, তুই মেরেছিস। তোদের মধ্যে কখনো মিল ছিল? ছিল না, রেষারেষি হতো। তোর এত কোপ ছিল যে তুই মানুষটাকে এইভাবে মেরে ফেললি। মিহির হাত ধরে আফরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। দুজনের মুখে কিছুটা হাওয়ে আছে। মিহি এক পলক মাকে দেখছে, আর এক পলক আফরার দিকে তাকাচ্ছে। আফরাই বা কি বলবে? সে তো মনিরার অভিনয় নিজেই শক্ট। অফিসার নোমান কিছুটা দূর থেকে ব্যাপারটাকে দেখছে।
এতক্ষণ এমন শান্ত পরিবেশে ঠিক মজা পাচ্ছিল না, তবে এখন মনে হচ্ছে তার আসার চেয়েও একটু বেশি মজা অপেক্ষা করছে। ঠোঁট এলিয়ে হাসে সে। কিছু একটা ভেবে মিহির দিকে এগিয়ে যায়। মিহিকে নিজের কাছে টেনে আদুরে ভঙ্গিমায় বলল, পপকর্ন আছে মা? মজা বেশ হবে। তুমি আর আমি ওই সোফাটায় বসে পুরো সিনেমা ঘটনাটা দেখব। চাইলে মিস আফরা আপনিও যোগ হতে পারেন। আই ডোন্ট মাইন্ড। নোমানকে আসতে দেখেই আফরান মুখশ্রী গম্ভীর হয়ে গিয়েছিল। কথাটা শুনে গম্ভীর মুখশ্রীটা আরেকটু গম্ভীর হয়ে যায়। গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, আপনার চাকরিটা এখনো কেন আছে আমি বুঝতে পারছি না। এরকম সুবিধাবাদী অফিসার দিয়ে সরকার ঘাস কাটা ছাড়া আর কিছু করতে পারবে বলে তো আমার মনে হয় না। ঘাস কাটাতেও পরিশ্রম কত জানেন? রোদ নেই, বৃষ্টি নেই, ঘাস কাটতেই হবে। না কাটলে ওই যে গৃহপালিত মিষ্টি গোবর প্রদানকারী অবলা প্রাণী গরু খেতে পারবে না। খেতে না পেলে শরীর হবে না, বড় হবে না, আর বড় না হলে বাজারে দাম থাকবে না। কথাগুলোর মিনিং আফরার সাথে সাথে বুঝল না। নোমান যখন মুচকি হেসে আবারও নিজের জায়গায় বসেছে, ঠিক তখনই হুট করে আফরার মাথায় এলো সুবিধাবাদী অফিসার অত্যন্ত চালাক। কি সুন্দর করে তার জবাব দিয়ে দিল। পুলিশের কাজ কত পরিশ্রম, কত কত কেস, কত কত রহস্য। ঝড়ো বৃষ্টি দোহাই দিয়ে বাড়িতে বসে থাকলে তাদের চলে না। রাত 3টেতেও যদি ফোন আসে আরামের ঘুম ছেড়ে দৌড়াতে হয়। আর এমন সরকারি সার্ভিস পেতে জনগণের তো একটু এন্টারটেইন করতেই হবে, নাহলে কাজে তো একঘেয়েমি চলে আসবে। সরকার দুর্বল ভেবে আমলেই নেবে না। আফরার খুব হাসি পেল। হাসিটা লুকিয়ে রাখা মুশকিল, তবে এখানে হাসলে যে ঘোর বিপদ। আশেপাশের মানুষ হয়তো এখানেই শোলে চড়াবে। হাসলো, তবে নিঃশব্দে আড়ালে। অফিসার নোমান কোনা চোখে হাসিটা পরখ করেও নিল। সকল এন্টারটেইন যেন সে পেয়ে গেছে। নিজ আসন থেকে উঠে আরফের সামনে গিয়ে বলল, উনি যা বলছে তার পরিপ্রেক্ষিতে আপনার কোনো জবাব আছে? আরাফ মাথা তুলল। নোমানকে দেখে মনিরা কলার ছেড়ে দিয়েছে, তবে চোখের জল এখনো দৃশ্যমান দুনয়নে। আরাফ নোমানের হাত ধরে বলল, এই মহিলা আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আমি কেন আমার ভাইকে মারবো? আমাদের রক্ত তো একই। নিজ রক্তকে কেউ এভাবে মারতে পারে? আমি সত্যিই মারিনি। আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না এমন একটা কাজ কে করলো। আর এই মহিলা কি জানতো আমাদের দুই ভাইয়ের মধ্যে কত মিল ছিল? জানতো না, কারণ এই মহিলা আমাদের সংসারকে আপন করতে পারেনি। ভাইয়ার সাথেও ভালো ছিল না। আমি প্রায়ই ঝগড়ার আওয়াজ শুনতাম। এমনকি 2 দিন আগেও কি নিয়ে যেন ঝগড়া হচ্ছিল। আমার তো মনে হচ্ছে এই মহিলাই আমার ভাইকে মেরেছে। গোছানো কথাগুলো একটানা শেষ করেই আরাফ হাঁপ ছেড়ে বাঁচল যেন। পরপর কয়েকবার নাকের পাটা ফুলিয়ে শ্বাস নিল, মুখ হাঁ করে শ্বাস ফেলল। বুকটা কেমন পটলা মাছের মতো উঠানামা করছে। বর্তমানে এই বুকটায় যে কত ভয় তা একমাত্র সেই জানে। এতক্ষণ নিশ্চুপ সব কিছু দেখছিলেন আশরাফ উদ্দিন। বড় ছেলেকে হারিয়ে অনেকটাই অচেতনের মতোই ছিলেন এতক্ষণ। মুখে ফুটে কিছু বলার সাহস পাচ্ছিলেন না। এখন আর না বলে পারলেন না। এক ছেলেকে হারিয়েছে ঠিক, তবে আরেক ছেলেকে তো বিনা দোষে এত বড় শাস্তি পেতে দিতে পারেন না। নরম সুরে ছেলের কথায় তাল মিলিয়ে বললেন, আমার ছেলে ঠিক বলেছে, এই মেয়ের চরিত্র ভালো না। আমার ছেলেকে সুখ দিতে পারেনি, অশান্তি হতো এতদিন, শেষমেশ আমার ছেলেকেই কেড়ে নিল। এতক্ষণ যারা আরফের দিকে ঘৃণ্য সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছিল, তারাই এখন মনিরার দিকে তাদের সন্দেহী দৃষ্টি তাক করে আছে। এদের আর কাজ নেই, তবে মনিরাকে এদের দুজনের কথা বিচলিত হতে দেখা গেল না, বরং খেলাটা জমে গেল বলে তার চোখ মুখ চিকচিক করে উঠল। এরা তাকে দোষ দিলেই তো সে পাল্টা দোষ দিতে পারে প্রমাণ সাপেক্ষে। অফিসার নোমানের দিকে শীতল দৃষ্টি তাক করে বলল, আপনি তো একজন পুলিশ অফিসার, আপনার পরিধি বিশাল। কার চরিত্র কেমন বের করা তো আপনার কাছে কঠিন কিছু না। 10 বছরের সাংসারিক জীবনের দরকার ছাড়া বাড়ির বাইরে পাও দেইনি, স্বামীর অবাধ্য হইনি, বিনিময়ে এদের লাথি উষ্টাই খেয়েছি। যে যেভাবে পারে সেভাবেই ব্যবহার করে গেছে। এতিম মেয়ে, করার কিচ্ছু ছিল না, সব কিছু সহ্য করে গেছি। একমাত্র কারণ আতিকুর, ওর ভালোবাসা আমাকে এদের কথা শুনেও এই সংসারে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। কিন্তু এরা নরপশুরা শেষমেশ তাও কেড়ে নিল। এখন আমাকে রক্ষা করার মতো কেউ নেই।
কেউ নিজ ইচ্ছায় নিশ্চয়ই নিজের খারাপ চাইবে না। সদ্য স্বামীহারা মেয়েটার কথা যেন পুরো বাড়ি স্তব্ধ করে দিল। আবেগপ্রবণ মানুষ মেয়েটার ভবিষ্যৎ ভেবে চোখের জল ফেলতেও ভুললেন না। অফিসার নোমান মনিরার কথাগুলো যত্ন নিয়ে শুনলেন। আশরাফ উদ্দিন এবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নোমান হেসে জবাব দিল, আমি এখানে আসার আগেই কার চরিত্র কেমন যাচাই করে এসেছি। সেসবে না আগেই মিসেস মনিরা, আপনার অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ আছে? আইন সন্দেহের দৃষ্টিতে হাত করা পড়ায় ঠিকই, তবে শাস্তি দেয় না। খুনের সময় আমি থাকলে নিশ্চয়ই নিজেকে বিধবা হতে দিতাম না। সরাসরি কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে আপনাকে এমন কিছু দেখাতে পারি যার ফলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন ভাই হয়ে ভাইয়ের কত বড় শত্রু। মনিরা নিজের ঘরে ছুটে যায়। ভবিষ্যতে কাজে লাগবে বলে রেখে দেওয়া প্রমাণগুলো আজই কেমন তাকে সাহায্য করছে। কিছুক্ষণের মাঝেই ফিরে আসে। নোমানের হাতে কয়েকটা ছবি তুলে দিতেই নোমান তীক্ষ্ণ চোখে তা দেখে। একবার মনিরার দিকে তাকায় আর একবার আরাফের দিকে। তার এক ছুটে আরাফের চোখের সামনে ছবিগুলো ধরে বলে ওঠে, এগুলো কি ভাইয়ের বুকে ধর্ষণের চেষ্টা? এত বড় দোষ করে আপনি বড় বড় কথা বলছেন কি করে? আর আপনি মিস্টার আশরাফ উদ্দিন শুনেছি আর একটা বিয়ে করেছেন ছোট মেয়ে দেখে। এবার তো সবটা ক্লিয়ার হয়ে গেল মিসেস মনিরা, এ বাড়িতে কতটা সেফ ছিল। এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? আফরার শাশুড়ি এতক্ষণ অজ্ঞান ছিলেন। তাকে নিজের ঘরে শুইয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফিরতেই বাইরে চেঁচামেচি কানে এসে বাড়ি খায়। তার বুঝতে বাকি থাকছে না কি হচ্ছে। এক ছুটে বাইরে বের হয়। নোমানের কথা শেষ হতেই বলে ওঠে, পালাক্রমে রূপবদল হচ্ছে বাড়ির মানুষের। আফরা নিজের নাম শুনে একটু ভড়কেই গেছে। নোমানের দৃষ্টি যে তার উপরেই পড়েছে। নিজেকে ঠিক করে বলল, আমি সেদিন মিহিকে পড়াতে এসেছিলাম। ভেতর থেকে আপুর কান্নার আওয়াজ শুনে রান্নাঘরের খোলা জানালা দিয়ে উকি দিতেই এই বদমাসটাকে দেখতে পাই আপুর সাথে জোর করছে। আমার তেমন সামর্থ্য ছিল না এই লোকের সাথে ফাইট করব। একবার ভয় পেয়ে চলে যেতেও চেয়েছিলাম, তবে বিবেকে বাধা দিয়েছে। সাহস করে কলিং বেল চাপতেই এই লোকটা নিজের কাজে সফল হতে পারেনি। আমি আতিকুর স্যারকে পুরো ঘটনাটাই জানাই। স্যার তো এত রেগে গিয়েছিল, মনে হলো এই লোককে পেলে মেরেই ফেলবে। তারপরে শুনে এই লোককে কেউ মেরে ফেলতে চেয়েছে, বাম হাত কেটে দিয়েছে। আমার তো এখন মনে হচ্ছে স্যারই রাগের বশে এমন করেছে। আর এই লোক হয়তো বুঝতে পেরেছিল, তাই আক্রোশ মেটাতে নিজের ভাইকেই মেরে ফেলেছে। সবটাই আমার দেখা অদেখা কিছু সাক্ষ্য, আপনি তদন্ত করে দেখবেন। ভাবলেশ কথাগুলো বলে থামলো আফরা। এখানেই প্রায় সবটুকু সত্য। আতিকুরকে সেদিনের ঘটনা সে জানিয়েছিল মনিরার আড়ালে। রেগেও গিয়েছিল আতিকুর। সে তো ভেবেও ছিল আরাফের এমন অবস্থা আতিকুরই করেছে, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কেউ। আরাফের পক্ষে এক হাত দিয়ে শক্তিশালী এক পুলিশ অফিসারকে মারা সম্ভব নয়, তবে সে পরেরটুকু নিজের সন্দেহ থেকেই মনিরার হয়ে বলেছে। না হলে এই লোকের থেকে মনিরা, মিহি এবং তার তিনজনেরই বিপদ। অন্যদিকে মনিরা অবাক হয়ে আফরার দিকে তাকিয়ে আছে। সে তো খেলাটা ঘুরিয়ে খেলতে চাইছিল। তার কাছে স্ট্রং কোনো জবাবও ছিল না এই ছবিগুলো ছাড়া। মেয়েটা এক নিমেষেই কেমন আরাফের দোষী হওয়ার চান্স 100-তে 90 করে দিল। তার আর কিছুই করতে হলো না। অফিসার নোমান কিছুক্ষণ সময় নিয়ে ভাবলেন, তারপর মনিরাকে উদ্দেশ্য করে বললেন, একটা কেস লিখে আসবেন থানায় গিয়ে। ছবিগুলো আমি নিয়ে যাব, আর আপনাদের মামের সুরক্ষার জন্য 2জন মহিলা কনস্টেবল রেখে যাব। ভেঙে পড়বেন না, শক্ত করুন নিজেকে। হুট করে মনিরা কেঁদে দিল শব্দ করে। আফরা এগিয়ে গেল। কাঁধে ভরসার হাতের ছোঁয়া পেতেই মনিরা আফরার বুকে ঝাঁপিয়ে পড়ে হাওমাও করে কেঁদে উঠল। আফরা অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। এই কান্না অভিনয় নয়, এই কান্নাগুলো যে বুকের জমায়িত কষ্টগুলোর প্রতিচ্ছবি। সে আজ মস্ত বড় কাজ করেছে। একদিকে মেয়ের ভবিষ্যৎ মেপে মস্ত বড় বাধাকে দূরে সরিয়ে দিয়েছে, আরেকদিকে কেউ যেন তার মেয়েকে চরিত্রহীন বাবার মেয়ে না বলতে পারে সেটাও ঠিক করে রাখলো। এই অভিনয় করতে তার কত কষ্ট হয়েছে তা কি মিহি আফরা জানে? কেউ তার মনের ক্ষতগুলো দেখতে পাবে না যতক্ষণ না সে দেখাবে। অফিসার নোমান কিছুক্ষণ মনিরার কান্না মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। হুট করে তার মনে হয় বুকে কেমন চিনচিনে ব্যথা করছে। পাত্তা না দিয়ে আরাফের সামনে গিয়ে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে মিস্টার আরাফ, চলুন। চেতে ওঠে আরাফ। নোমানের কলার চেপে ধরে গর্জে বলে ওঠে, আমার দরকার ছিল না,
আমাকে আনলেন কেন? তোর সাহস কি করে হলো আমাকে অ্যারেস্ট করার? চিনিস আমাকে? তোর চাকরি ক্ষেত্রে আমার 2 মিনিট সময়ও লাগবে না। আমাকে অ্যারেস্ট করতে এসেছিস? নোমান হেসে উঠল। 2 মাসের চাকরি জীবনে এই নিয়ে 2বার ক্রিমিনাল তার কলার চেপে ধরল। এতে সে বিব্রত হয় না, বরং তার হাসি পায়। হাসতে হাসতেই আরাফের হাত কলার থেকে ছাড়িয়ে মুচড়ে ধরে বলল, আমার চাকরি খাওয়ার আগে তুই নিজেকে নিয়ে ভাব, আগে নিজেকে বাঁচা। ধাক্কা দিয়ে কনস্টেবলের হাতে আরাফকে দিয়েই নোমান হনহন করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। আফরাও আর এক মুহূর্ত দেরি করলো না, মনিরাকে নিয়ে উপরে চলে গেল। এখানে থাকলেই কথা বাড়বে সে বুঝতে পেরেছে। ঘরে গিয়ে তিনজনই কেমন স্বস্তির নিঃশ্বাস ফেললো। তিনজনই একে অপরের দিকে তাকিয়ে খানিক হাসলো। আফরা মনিরার পাশে বসলো, বলল, কি অভিনয় করলেন আপু, আমি আর মিহি তো একদম শকড। মনিরা হাসলো, বিছানায় গা এলিয়ে দিয়ে মিহির দিকে তাকালো, হেসেই বলে উঠল, স্যার উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডির একটা নাটক ম্যাকবেথ। নাটকের শেষের দিকে লেডি ম্যাকবেথ যখন আত্মহত্যা করে, তখন জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ম্যাকবেথ বলেন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পোর প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফেটস হিজ আওয়ার্স আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড নো মোর। এই বিখ্যাত ট্র্যাজিক নাটকে ইঙ্গিত দেয় জীবন আসলে কিছুই না, শুধু কিছুদিন অভিনয় করে যাওয়া ছাড়া। মনিরা থামলো, মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে আফরার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার জীবনের ম্যাকবেথ আত্মহত্যা না করলেও তাকে তো কেউ হত্যা করেছে। তবে ম্যাকবেথের মতো আমি কিন্তু জীবনের প্রতি আগ্রহ হারাইনি, আরও জীবনের প্রতি আগ্রহ, মায়া, ভালোবাসা ফিরে পেয়েছি। ট্র্যাজিক নাটকটার সারমর্ম ধরে একটু না হয় অভিনয় করলামই। জীবন যে রোমাঞ্চকর, সবাই অভিনয়ে সামিল, কেউ সেরা, কেউ বা কিছুটা পিছিয়ে। 1947 সালের 17ই আগস্ট বোম্বেতে পাইওনিয়ার কোরের সৈন্যদের বিদায় অনুষ্ঠানে ক্যাপ্টেন গনি বলেন, তোমরা পৃথিবীর কাছে প্রমাণ করে দেবে বাঙালি সৈন্যরা পৃথিবীর অন্যান্য জাতির মতোই সক্ষম। তার হাত ধরেই কিন্তু সেনানিবাস সেনাবাহিনীর প্রসার। ক্যাপ্টেন গনির মতো আমিও বলবো, এমনভাবে নিজেদের গড়ে তোলো, এমনভাবে নিজেদের প্রকাশ করো, পুরো বিশ্ব যেন বুঝতে পারে, জানতে পারে বাঙালি সৈন্যরা সক্ষম, বাঙালি সৈন্যরা অন্যান্য জাতির মতোই স্বতন্ত্র। গাম্ভীর্যের সহিত কথাগুলো শেষ করে সামনে দাঁড়িয়ে থাকা কজন সেনা সদস্যের দিকে তাকালেন লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী। তারা সবাই নিজ নিজ দিক থেকে স্বতন্ত্র। এখানে কেউ কেউ যুদ্ধকালীন বীরত্বের সম্পাদনা, সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক, বিশিষ্ট সেবা পদকে ভূষিত, আবার কেউ কেউ জাতিসংঘ শান্তি পদকে। উপরোক্ত কথাগুলো তারা 1000 বার শুনেছে যেদিন থেকে স্বপ্নের পাখা মেলে দেশে সেবায় নিয়োজিত হয়েছে। আর এই মানুষটার সাথে দেখা হয়েছে সেদিন থেকে মধ্যবয়স্ক লোকটি তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে, প্রতিষ্ঠিত হতে সর্বোচ্চ সাহায্য করছে। দেশ সেবায় কীভাবে জীবন বাজি রেখে লড়াই করতে হয় হাতে ধরে শিখিয়েছে। তাই তো আজ তারা এত এত সম্মাননা পদকে ভূষিত। লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকীর কথাকে সম্মান জানিয়ে সবাই একসাথে স্যালিউট দিয়ে উঠতেই হাসলেন তিনি। হাতের ইশারায় বসতে বলতেই এক প্রকার হামলে পড়েই বসলো সবাই। নন কমিশড অফিসার জিয়াউল সবগুলো দাঁত বের করে হেসে বলল, এর পরেরটুকু আমি বলি স্যার। সবার দৃষ্টি এখন জিয়াউলের দিকে। ছেলেটা কয়েক মাস হলো সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এর মধ্যে নিজের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ছাপিয়ে গেছে অনেককে। তবে কথায় কথায় 32 পাটি দাঁত বের করে হাসার জন্য সেনা বাহিনী বাসে ফানি ম্যান হিসেবে বেশ আলোচিত পরিচিত। নুরুল আলম সিদ্দিকী বরাবরের মতো একটা ধমক দিতে গিয়েও চুপ করে যায়। ছেলেটা প্রত্যেক দিনই তার কাছে আবদার করে, আজ না হয় নিজের গাম্ভীর্যপূর্ণ ফর্মটা দূরে রাখা যাক। মুচকি হেসে মাথা নেড়ে সায় দিতেই এক লাফে উঠে দাঁড়ালো জিয়াউল। সবার দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, আমার স্যারের এসব কথা বলার একটাই উদ্দেশ্য, এসব উৎসাহব্যঞ্জক কথার সাথে ক্যাপ্টেন গনি 1947 সালের সেপ্টেম্বর মাসে 2টি পাইওনিয়ার কোম্পানি নিয়ে ঢাকায় ফিরে পিলখানায় বর্তমান বিজিবি হেডকোয়ার্টার্সে অবস্থান নেন।